আমি আমার বউয়ের উপরে রেগে 2 বছরের জন্য বিদেশে চলে যাই, কিন্তু ফিরে এসে দেখি তার কোলে 2টো বাচ্চা। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কার সন্তান? সে বলল, তোমার। কিন্তু 2 বছর তো তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। যখন আমি ডিএনএ টেস্ট করালাম তখন জানতে পারলাম যে আমি তাদের বাবা। কেননা আমার বউ তো আমার। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের মর্মাহত গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। চলো তাহলে শুরু করা যাক। আমার নাম অমিত। আমি খুবই ফুর্তিবাজ ছেলে। আমার বাবার ব্যবসা ছিল, কিন্তু আমি কখনোই ব্যবসাতে মন দেইনি। আমার বয়স যখন 24 বছর, তখন আমার বাবা এই দুনিয়া থেকে চলে যান। কিন্তু বাবা যাওয়ার আগে নিজের পছন্দের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে যান। আমার যে বউ ছিল সে আমার বাবার বন্ধুর মেয়ে, আর খুবই শিক্ষিত, কিন্তু সে মেয়ে হিসেবে খুব একটা সুন্দরী ছিল না। কিন্তু আমি সব সময় সুন্দরী মেয়েদের পিছনে পাগল ছিলাম, মানে লাল লাল গাল, গোলাপি ঠোঁটের ফর্সা মেয়ে। কিন্তু পেলাম একেই। আমার বাবা বলতো যে তোর বউ খুবই বুদ্ধিমান, তোর সাথে ব্যবসাও সামলাতে পারবে। এমনিতে তো ব্যবসা আমাকেই সামলাতে হতো, কিন্তু আমি ব্যবসা তেমন একটা বুঝতাম না। আমার বউ বাড়িতে এলে 1 সপ্তাহ আমাদের খুবই আনন্দে কাটলো, কিন্তু তারপরে সে প্রতিটা ব্যাপারে মাথা গলাতে লাগলো। ব্যবসার ব্যাপারে ও সমস্ত জিনিসই বুঝতো, ওর কাছে সমস্ত প্রশ্নেরই উত্তর থাকতো। ব্যবসা সম্বন্ধে যদি আপনি খুব ভালো বোঝেন তাহলে খুব ভালো চলবে, আর যদি না বোঝেন তাহলে ডুবে যাবে। আমার বউ প্রতিবার আমাকে নিচু দেখাতে থাকতো, আর এটাই প্রমাণ করতে চাইতো যে সে আমার থেকে বেশি শিক্ষিত, আর সব সময় আমার মাথা খেতে থাকতো। ও এটাও জেনে গেছিল যে আমি শুধুই মাধ্যমিক পাস, তাও ঘুষ দিয়ে পাশ হয়েছি, না হলে আমি ফেল করে যেতাম। বউ আমাকে খুব কথা শোনাতো আর বলতো যে তুমি এখন পড়াশোনা চালিয়ে যেতে পারো। আমি বলতাম আমি পড়াশোনা করব না, আমি ব্যবসায় সামলাবো। ও বলতো যে ব্যবসা সামলানো তোমার দ্বারা হবে না, এমনিতে তো ব্যবসা সামলাতে কোনো ডিগ্রির দরকার হয় না। কিন্তু শিক্ষিত মানুষ যেভাবে ব্যবসা সামলাতে পারে, একটা অশিক্ষিত সেইভাবে পারে না। ও নিজেকে সব ব্যাপারে আমার থেকে ভালো মনে করত। ওর বক্তব্য ছিল, একটা অশিক্ষিত মানুষ যদি ব্যবসা সামলায় তাহলে সে ব্যবসাটা নষ্ট করে দেয়। আমার বউ আমাকে খুব নিচু দেখাচ্ছিল, নাকি ওর কথা ঠিকই ছিল? কিন্তু আমার এরকম মনে হতো যে ও আমাকে নিচু দেখানোর জন্য এসব বলে। আমরা দুজন প্রতিদিন লড়াই ঝগড়া করতাম। ওই যে কথায় বলে না, একটা বুদ্ধিমান মেয়ে কখনোই ভালো বউ প্রমাণিত হয় না, সেই রকম একটা বুদ্ধিমান ছেলেও কখনোই ভালো স্বামী প্রমাণ হয় না। আর বোকা মেয়েরা খুব ভালো বউ হয়, আর বোকা ছেলেরা খুব ভালো স্বামী হয়। ও সমস্ত ব্যাপারে আমার থেকে জিতে যেত, এমনকি ঝগড়াতেও। কখনো কখনো আমার এরকম মনে হতো যে ওর মাথায় কিছুই নেই। ওই যে গুগল আছে না, যার ভেতরে দুনিয়ার সমস্ত খবর ভরা থাকে, তাকে যাই জিজ্ঞেস করব সে সেই ব্যাপারে কিছু না কিছু অবশ্যই জানে, কিন্তু বুদ্ধি বলে কিছুই থাকে না। আমার বউয়ের অনুমান একদম ঠিক হতো, আর ও মানুষের মুখ দেখে পড়ে নিতে পারতো। একদিন আমি একটা বিজনেস ডিল করার জন্য রাজি হয়ে গেছিলাম, কিন্তু ও বলল, এই লোকটাকে আমার ঠিক মনে হচ্ছে না। আমি বললাম, ঠিক মনে হচ্ছে না মানে কি? তুমি কি ওর সাথে থাকো না ওকে জানো? একবার দেখেই তুমি এই রকম কীভাবে বলতে পারো? ও বলল, যা ইচ্ছে তুমি ভাবো, আর আমাকে ডিল করতে দিল না। সেই লোকটা অন্য একটা কোম্পানির সাথে অনেক বড় ডিল করে নিল। আমি আমার বউকে 2-4 সপ্তাহ অবধি কথা শোনাতে থাকলাম, কিন্তু তারপরে সেই কোম্পানি ডুবে গেল, আর আবারও আমি নিজের বউয়ের সামনে হেরে গেলাম, কেননা ওর কথা একদম ঠিক প্রমাণ হয়েছিল। এখন আমার কাছে একটাই কার্ড ছিল, যেটা দিয়ে আমি ওকে নিয়ে খেলতে পারতাম, আর সেটা হলো পুরুষত্বের কার্ড। আমি ওকে বললাম, তুমি নিজেকে নিয়ে খুব বেশি অহংকার করো, তাই না? কিন্তু মনে রেখো, মেয়েদের অবশ্যই একজন পুরুষের দরকার। মেয়েরা পুরুষ ছাড়া কিছুই না। যদি তোমার সাথে কোনো পুরুষ না থাকে তাহলে এই সমাজ তোমাকে কোনো সম্মান দেবে না। তোমার সমস্ত পড়াশোনা আর বুদ্ধি যা আছে সেটা কোনো কাজেই আসবে না। একজন পুরুষের সাহায্য ছাড়া না তুমি কখনো মা হতে পারবে, আর না তো এই সংসার সামলাতে পারবে, আর এই ব্যবসাও কোনো মতেই একলা সামলাতে পারবে না। যদি মেয়েরা বলে যে তারা মায়ের জাত,
তাহলেও পুরুষের কারণেই সে মা হয়। পুরুষ ছাড়া মেয়েরা কিছুই করতে পারে না। তাই তুমিও আমাকে ছাড়া কিছুই নও। আমাকে ছাড়া তোমার কোনো পরিচয় নেই। যদি সমাজ তোমাকে সম্মান দেয় তাহলে সেটা আমার কারণে দেবে। তারা বলবে যে এ অমুকের বউ। মেয়েদের সব সময় পুরুষের দরকার, পুরুষ ছাড়া মেয়েরা কিছুই না। কিন্তু তুমি এই সমস্ত কথা মানতে চাও না। কিন্তু যেদিন তুমি ঠেলায় পড়বে সেদিন তুমি বুঝতে পারবে যে আমি একদমই ঠিক বলেছি। আমার বউ এই কথা শুনে রেগে গেল। তারপরে বলল, ঠিক আছে, যদি তোমার মনে হয় যে আমি তোমাকে ছাড়া কিছুই করতে পারবো না, তাহলে তুমি 2 বছরের জন্য এখান থেকে চলে যাও। 2 বছর পরে যখন ফিরে আসবে তখন আমার কাছে সব কিছুই থাকবে। আমি আমার বউকে বললাম, এই ধরনের ফালতু কথা বলে হাওয়াতে তীর চালিও না, কিছুই হবে না। 2 বছরে তুমি সব কিছুই শেষ করে ফেলবে। বউ বলল, আমি যদি নষ্ট করে ফেলি তাহলেও আমি তোমাকে সব কিছু ফিরিয়ে দেব, কেননা আমার বাবা মায়ের সমস্ত সম্পত্তি আমার। তোমার ক্ষতি আমি পূরণ করে দেব, কিন্তু তোমাকে আমি চ্যালেঞ্জ করছি যে তোমার কোনো লোকসান হবে না। আমার বউ খুব আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ করলো, আর আমিও সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম। এমনিতেও আমি ওর থেকে দূরে থাকতে চাইতাম, কেননা ও আমার মাথা খেতে থাকতো। অফিসে 4 দেওয়ালের মধ্য থেকে আমার মনে হতো আমি যেন কোনো জেলখানায় বসে আছি। আমি নিজের বন্ধুদের সঙ্গে ঘুরতে ফিরতে চাইতাম, স্বাধীনভাবে থাকতে চাইতাম। বউ বলল, তোমার বাবার পাহাড়ে যে বাড়ি আছে তুমি সেখানে চলে যাও, আর 2 বছর অবধি সেখানেই থাকবে। আমি তোমাকে কিছুই বলবো না। তারপরে যখন তুমি ফিরে আসবে তখন তুমি জানতে পারবে যে আমি কি কি করেছি। আমি কিছুটা বোকা টাইপের ছিলাম, সাথে আত্ম অহংকারীও ছিলাম। আর যখন একটা মানুষ বোকা আর আত্ম অহংকারী হয় তখন এটা খুব ভয়ানক হয়। আমার এটা নিয়ে কোনো চিন্তাই ছিল না যে আমি আমার বউয়ের থেকে 2 বছরের জন্য ওকে ছেড়ে কিভাবে দূরে থাকবো। যদিও আমার বউকে দেখে আমার কোনো ফিলিংসই আসতো না, কেননা ও সব সময় আমার সঙ্গে লড়াই ঝগড়া করতে থাকতো, আমার মাথা খেতে থাকতো। আমরা একসাথে আছি আর ঝগড়া করছি না, এটা হতেই পারে না। এটা কিভাবে সম্ভব ছিল যে একটা মানুষ সব সময় ঝগড়া করতে থাকবে আর রাতের বেলা আপনার সাথে ভালো ব্যবহার করবে? এরকম কখনোই হয় না। যেখানে সম্মান থাকে না সেখানে ভালোবাসাও থাকে না। আমি আমার বউয়ের কথা মেনে নিলাম, আর আমি সেখান থেকে পাহাড়ে নিজেদের বাড়িতে চলে গেলাম। সেখানে আমি খুবই খুশি ছিলাম, কেননা আমি জানতাম যে এখন আমি যাই করি আমার বউ আমার কিছুই করতে পারবে না। তার উপরে যখন ফিরে যাব তখন ওর অহংকার নিশ্চয়ই মাটিতে মিশে যাবে, আর ও আমার পায়ের নিচে এসে পড়বে। ফিরে আসার পরে মেনে নেবে যে তোমাকে ছাড়া সমাজের লোকেরা আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি। ও একদম লাইনে এসে যাবে, আর ততদিনে আমিও আমার জীবনে এনজয় করে নেব। আর সত্যিই আমি আমার জীবন খুব আনন্দের সাথে কাটাচ্ছিলাম। আমি আমার বউকে বলেছিলাম যে তোমাকে ফোনও করব না। ও বলেছিল, আমার কোনো দরকারও নেই তোমার সাথে ফোনে কথা বলার। তুমি একটা হাদা মানুষ, আর তোমাকে সোজা করার রাস্তা আমি খুব ভালোভাবেই জানি। এই মেয়ে কোথা থেকে এসেছিল যে পুরুষকে সিধা করার সাহস দেখায়? ভগবান তাদেরকেও বুদ্ধি পুরুষের থেকে কম দিয়েছে। মহিলারা বোকা হয়, এই কারণে আমার বিশ্বাস ছিল যে আমার বউ পস্তাবে। কিন্তু বউ তো এটাই বলেছিল যে যদিও হেরে যায় তাহলে সারা জীবন আমার গোলামি করবে, আর আমার সামনে মাথা উঁচু করে কথা অবধি বলবে না। আমি আগে থেকেই জানতাম যে এর পরিণাম কি হতে যাচ্ছে, কিন্তু ওর সাথে এটাও বলেছিল যে যদি ও জিতে যায় তাহলে আমাকে সারা জীবন ওর গোলামি করতে হবে। আমি জানতাম যে ও আমাকে ছাড়া টিকতে পারবে না। আমার বাবার বিজনেসে এত সমস্যা ছিল যে ও একসাথে সংসার আর বিজনেস সামলাতে পারবে না, কেননা আমাদের বাড়িও ছোটোখাটো বাড়ি না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো, চাকরদের উপরে নজর রাখতে হতো। ও কিভাবে এই সব কিছু করতে পারবে? কখনোই করতে পারবে না। কাউকে মেরেও ততটা মজা পাওয়া যায় না যতটা তার অহংকার ভেঙে পাওয়া যায়। আর যাদের নিজের উপরে অহংকার থাকে সেই রকম লোকেদের আমার একদমই ভালো লাগে না। আমি সেই স্থানে শান্তিতে থাকতে লাগলাম। আমার দিন খুব সুন্দর কাটতে লাগলো। কোনো জিনিস নিয়েই আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু এক রাতে আমার সাথে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটলো। আমি দেখলাম যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমার দরজায় কারো টোকা পড়লো। আমি অবাক হলাম যে এতটা বৃষ্টির মধ্যে বাইরে কে। এরপরে যখন দরজা খুললাম তখন এটা দেখে অবাক হয়ে গেলাম যে একটা পাহাড়ি মেয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। মেয়েটা পাহাড়ি পোশাক পরা আর মুখ কাপড় দিয়ে ঢাকা। মেয়েটা খুবই সুন্দরী আর তার চোখ নীল। মেয়েটা বলতে লাগলো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমার বাড়ি পাহাড়ের উপরের দিকে,
তাই আমি যেতে পারবো না, রাস্তা খুব খারাপ। আপনি কি আমাকে একটা রাতের জন্য থাকতে দিতে পারেন? সারা জীবনে আমি নীল চোখের মেয়ে তো কি পুরুষও দেখিনি। এই ফার্ম হাউসটাও আমার বাবাই বানিয়েছিল, আর আমি আগেও এখানে এসে থাকতাম, কিন্তু আমি অনেক বছর থেকে এখানে আসিনি। যাই হোক, আমি মেয়েটাকে বললাম অবশ্যই, আমার তো কোনো অসুবিধা নেই। আমি তাকে ভেতরে আসার ইশারা করলাম, তাকে চা বানিয়ে খেতে দিলাম, আর একটা কম্বলও দিলাম, কারণ সে পুরো ভিজে গেছিল। এরপরে আমি তাকে বললাম তুমি এখানে ঘুমোতে পারো, আমি আমার ঘরে যাচ্ছি। যদিও যেতে আমার একদমই মন করছিল না, কেননা আমি সব সময় সৌন্দর্যের পূজারী ছিলাম। সুন্দরী মেয়েদের সাথে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু বাবা আমাকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিয়ে দেন। যদি তিনি আমার বিয়ে না দিতেন তাহলে এখনও আমি কোথাও না কোথাও এনজয় করতে থাকতাম। এই মেয়েটার অর্ধেক মুখই আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু সৌন্দর্য কোথায় আর কাপড়ে ঢাকা থাকে। যারা সুন্দরী তারা পর্দার মধ্যেও নজরে এসেই যায়। সৌন্দর্যের একটা আলাদাই চমক থাকে, যেটাকে দুনিয়ার কোনো পর্দা বা কোনো বোরখা কোনো কিছুই লুকাতে পারে না। জানি না এ কোথা থেকে এসেছিল, কিন্তু আমি আমার জীবনে যেরকম চাইতাম একদমই সে সেরকম ছিল। যেন আমার জীবন কোনো রোমান্টিক রাইটার লিখতে শুরু করেছে। মেয়েটা এত সুন্দরী ছিল, তাকে এতটা লাবণ্যময়ী মনে হচ্ছিল যে আমি যেতেই চাইছিলাম না। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কিছু খাবে কি না। সে বলল আমি কিচ্ছু খাবো না। এরপর কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল, যদিও তখন রাত 12টা বাজছিল। আমি তাকে বললাম তুমি এত বৃষ্টিতে বাইরে কি করছিলে? তখন সে বলতে লাগলো যে আসলে আমি দুধ বিক্রি করি, আমার বাবা এই দুনিয়াতে নেই, তাই আমাকে বিক্রি করতে আসতে হয়। আজকেও আমি দুধ বিক্রি করতেই এসেছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমি ফিরে যেতে পারিনি, কেননা রাস্তা খুব বেশি খারাপ হয়ে গেছিল। ওর কথাবার্তা একদমই সেরকম ছিল যেমন কাউকে খুশি করার জন্য হয়, আর ও খুব কষ্টে বাংলা বলছিল। আমি বললাম তোমার নাম কি? সে বলল আমার নাম তানিয়া। আমি মনে মনে ভাবছিলাম যে কাশ আমার যদি বিয়ে না হতো, তাহলে আমি একেই বিয়ে করে নিতাম। বিয়ে যদি নাও করতাম, কমসে কম ওর সঙ্গে সম্বন্ধ তো রাখতাম। কতই না সুন্দরী এই মেয়েটা। কিন্তু তারপরে আবার ভাবলাম আমার যে বিয়ে হয়েছে এটা তো এই মেয়েটা জানে না, আর আমার বউ জানবেও না যে আমি এখানে কি করছি। কিন্তু শুধু আমার উদ্দেশ্য খারাপ হওয়াতে কিছুই হবে না, এই মেয়েটারও উদ্দেশ্য খারাপ হওয়া চাই। কিন্তু আমার এরকম কিছুই মনে হচ্ছিল না, তাই আমি আমার ঘরের মধ্যে চলে এলাম। কিন্তু ওর সুগন্ধ এখনও আসছিল, আমি ওর সুগন্ধ ঘরে বসেও অনুভব করছিলাম। সারা রাত আমি ঘুমোইনি। সকালবেলা মেয়েটা সেখান থেকে চলে গেল, আর আমার খুব আফসোস হলো। এরকম মনে হচ্ছিল যে সুযোগ আমি নষ্ট করে দিয়েছি। তার সাথে কোনো কথাই না হয় বলে নিতাম, ওকে না হয় এটাই জিজ্ঞেস করতাম যে আর দেখা হবে কি না। কিন্তু আমি ভদ্রতা দেখিয়ে নিজের হৃদয় ভেঙে নিয়েছি। আমার বউ বিয়ের পরে 2 সপ্তাহ ঠিকভাবে থাকলো, তারপরেই তো আমার সাথে ঝগড়া করা শুরু করে দিল, চ্যালেঞ্জ দেওয়া শুরু করে দিল। আমাকে মুখের উপরে বলতো যে তুমি একটা গাধা, অশিক্ষিত। যদি মেয়েরা পুরুষদের সম্মান না করে তাহলে পুরুষদের হৃদয়ে ভালোবাসা কোথা থেকে উদয় হবে। আমি এমন মেয়ের জন্য সততা দেখাচ্ছিলাম যে এর যোগ্যই ছিল না। এখন আমি ওই সুন্দরী মেয়েটার খেয়ালে ডুবে গেলাম, আর ভাবতে লাগলাম আবারও কবে বৃষ্টি ঝড় আসবে আর সে আমার দরজায় এসে পৌঁছাবে। এভাবেই 2 মাস কেটে গেল। তারপরে সে একদিন আমার দরজায় এলো আর বলতে লাগলো যদি আপনি দুধ কিনতে চান তাহলে আমার থেকে কিনতে পারেন। আমি তো তার জন্য জীবন দিতে রাজি, তাই আমি তাকে বললাম হ্যাঁ অবশ্যই, আমার প্রতিদিন 2 কিলো দুধ চাই। আমি ভেবেছিলাম যে যদি দুধের বাহানা করি তাহলে প্রতিদিন ওর সাথে দেখা হয়ে যাবে। সে বলল প্রতিদিন তো আসতে পারবো না, কিন্তু সপ্তাহে 2 দিন এসে যাব। আমি বললাম ঠিক আছে, আমি রাজি। আমি তো শুধু ওকেই দেখতে চাইতাম। যদি ও সপ্তাহে একবারও আসতো তাহলেও আমি তাকে বলতাম যে ঠিক আছে, কিন্তু ও তো সপ্তাহে 2 দিন আসার কথা বলেছে। এখন ওর সাথে দেখা হবে, কথাও হবে। আমি আমার বউয়ের সাথে শান্তিতে কয়েকদিনও কাটাতে পারিনি, কেননা বিয়ের কয়েকদিন পর থেকেই ও আমার সাথে এই রকম ব্যবহার করতে শুরু করে দিয়েছিল। কখনো কখনো আমার মনে হতো যে আমার বাবা যেতে যেতে আমাকেও মেরে রেখে গেছে। সে আমার বিয়ে একটা মেয়ে নয় বরং একটা পুরুষের সাথে দিয়ে দিয়েছে। তানিয়া এখন আসতে যেতে লাগলো, আর ওর সঙ্গে আমার বিভিন্ন কথা হতে লাগলো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বিয়ে হয়ে গেছে, কটা বাচ্চা আছে তোমার? যদিও আমি দেখেই বুঝে গেছিলাম যে হয়তো ওর বিয়েই হয়নি। ও বলল না এখনও আমার বিয়ে হয়নি, কিন্তু আমার বাড়ির লোকেরা আমার বিয়ে দিতে চাইছে। আমি দ্বিতীয় ঘন্টা গলায় বাঁধতে চাইতাম না,
কেননা প্রথমটার থেকেই আমি এত বিরক্ত ছিলাম যে আমি আর ঘন্টা বাজতে চাইতাম না, কিন্তু ঘন্টা বাজাতে অবশ্যই চাইতাম। এই কারণে আমি ওকে নিজের কথায় ফাঁসানো শুরু করে দিলাম। তানিয়া খুবই সরল, ও ধীরে ধীরে আমার কথায় আসতে লাগলো। দিন এভাবেই কাটছিল। একদিন আমার কাছে ম্যানেজারের ফোন এলো, আর সে বলল যে ব্যবসার তো খুবই খারাপ অবস্থা, কিছুই ঠিকভাবে চলছে না। কথা শুনে আমি খুব খুশি হলাম, আর মনে মনে ভাবলাম এখন আমার বউয়ের অহংকারে ধাক্কা লাগতে শুরু হয়ে গেছে। ও যতটা ক্ষতি করবে সেটা তো আমি ওর থেকে পূরণ করেই নেব। কিন্তু এই কথাটা শুনে আমি খুব বেশি খুশি হয়েছিলাম যে ও ব্যবসা ঠিকমতো সামলাতে পারছে না। মেয়েদের কাজ সংসার সামলানো, তারা রান্নাঘর সামলাবে, এছাড়া তারা আর কী বা করতে পারে। আর যদি কিছুটা পড়াশোনা জানে তাহলে খুব বেশি হলে মাসে 10 থেকে 15,000 চাকরি করতে পারে। আর আমার বউ চলেছিল আমার সাথে পাঙ্গা নিতে, বলতো যে তোমাকে ছাড়াও ব্যবসা চালিয়ে নেব আর বাচ্চাও জন্ম দেব। ওর নিজের বুদ্ধির উপরে খুব অহংকার ছিল। তাই এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ ওর অহংকার ধীরে ধীরে ভাঙছে। এদিকে তানিয়ার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এখন তো ও আমাকে এটাও বলে দিয়েছিল যে তোমাকে আমার খুব ভালো লাগে। ওকে নিজের জালে ফাঁসানোর জন্য আর ওর হৃদয় জেতার জন্য আমি ওকে নিজের বিয়ের আংটিও দিয়ে দিলাম। ও বলল এটা কি? আমি বললাম এটা তোমার গিফট, যাতে তোমার সব সময় আমার কথা মনে পড়ে। ও আংটি নিয়ে বলল আমি সব সময় এটা যত্ন করে রাখবো, কেননা তুমি আমাকে দিয়েছো। ধীরে ধীরে আমরা একে অপরের সাথে দেখা করতে লাগলাম। আস্তে আস্তে ওই মেয়েটাও আমার কাছে আসতে লাগলো, কিন্তু ও নিজের চেহারা ঠিকভাবে দেখাতো না। ও বলতো যে আমার বাড়ি থেকে পারমিশন নেই। ও বলতো যে তোমাকে আমায় বিয়ে করতে হবে, কিন্তু আমি কোনো রকমভাবে ওকে নিজের কথার জালে জড়িয়ে নিয়েছিলাম। একদিন ও আমার বাড়িতে এলে আমি ওকে বললাম তুমি এখানেই দাঁড়াও, আমি দুধের পাত্র নিয়ে আসছি। যখন আমি রান্নাঘরে গেলাম তখন আমার কাছে ম্যানেজারের ফোন এলো। সে বলল স্যার ব্যবসার তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। কিন্তু আমার এসব নিয়ে কোনো চিন্তাই ছিল না। তাই আমি বললাম যা লোকসান করবে পরে নিজেই পূরণ করে দেবে। এরপরে আমি ওর কথা আর ঠিকভাবে শুনিনি। আর সেই দিনে আমি আমার সেই স্বপ্নটা পূরণ করে নিলাম, যেটা তানিয়াকে দেখে আমার হৃদয়ে জেগেছিল। সকালে আলো ফোটার আগেই ও এখান থেকে চলে গেছিল। আমি ভাবছিলাম যে ওর এখন যাওয়ার কি দরকার ছিল, ও তো আরও কিছুক্ষণ থামতে পারতো। আর যেটা একবার হয়েছে সেটা বারবার হতে পারতো। এরপরে আমি ভাবলাম যতদিন অবধি এখানে আছি ও তো আসতে যেতে থাকবে, আর এই কাজটা হতেও থাকবে। কিন্তু অনেক দিন হয়ে গেল ও আর এলোই না। আর আমি অবাক ছিলাম যে ও কোথায় চলে গেছে। ও এমনভাবে চলে গেছিল যে আর কখনোই এলোই না। লোকেদের কাছে জিজ্ঞেস করতে থাকলাম, কিন্তু কারো কাছ থেকে আমি ওর ঠিকানাই পেলাম না। এই জায়গাটা কোনো ছোটোখাটো জায়গা না যে একটা মেয়েকে শুধু নামের ভরসায় খোঁজা যাবে। এই কারণে আমি ওকে খুঁজে পেলাম না। আমি এই আশায় ওর অপেক্ষা করতে থাকলাম যাতে আমি দ্বিতীয়বার ভাগ্যবান হতে পারি, কিন্তু ও আর এলোই না। কিন্তু এটা ভালোই হয়েছে, কেননা আমি ওকে বিয়ে করতে পারতাম না। আমার বউ যে সময় আমাকে দিয়েছিল তার মধ্যে 18 মাস পার হয়ে গেছে, আর মাত্র কয়েক মাসই বাকি ছিল। আমি সব সময় বাইরে ঘুরে বেড়ানোর মতো ছেলে ছিলাম। আমি নিজের জীবন আনন্দে কাটাতে চাইতাম, বন্ধুদের সাথে ঘুরতে চাইতাম। তাই আমি আমার বন্ধুদের ফোন করে ওদেরকে ডেকে নিলাম। বাকি সময় আমি আমার বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটালাম। মানুষের জীবনে আনন্দের দুইটা দিক থাকে, একটা তার স্বপ্নের মেয়ে আর দ্বিতীয়টা বন্ধু। আমার স্বপ্নের মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, তাই এখন আমি আমার বন্ধুদের সাথে আমার বাকি সময়টা আনন্দের সহিত কাটালাম। আমি সেখানে আরামে আর শান্তিতে কাটিয়ে প্রায় 2 মাস আগেই নিজের বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ঢোকার আগে আমি প্রথমে অফিসে গিয়ে দেখতে চাইতাম যে এখন অবধি কতটা লোকসান হয়েছে, কিন্তু যখন আমি অফিসে গেলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। এটা তো সেই অফিস মনেই হচ্ছিল না যেটা আমাদের ছিল। এখানকার সমস্ত জিনিসে নতুন, পুরো অফিসকে সুন্দর করে সাজানো হয়েছিল, আর এখানে অনেক লোক কাজ করছিল। আর কাজ দেখে মনে হচ্ছিল যেন সারা দেশের কাজ এই অফিসেই হচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম সামনে একটা বড় স্ক্রিনে শেয়ার মার্কেটের চার্ট চলছে। এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, যে আমাদের কোম্পানি তো র্যাঙ্কে যাচ্ছে, কিন্তু এটা হলো কিভাবে? যখন আমি স্টাফদের কাছে জিজ্ঞেস করলাম তখন তারা বলল এখন এই কোম্পানি অনেক বড় কোম্পানি হয়ে গেছে। এরপরে যখন আমি ম্যানেজারের সঙ্গে কথা বললাম তখন সে বলল আমি তো আপনাকে মিথ্যে কথা বলেছিলাম, যাতে আপনি যখন আসবেন তখন আপনি খুব বেশি হতবাক হয়ে যান। আমাদের কোম্পানি তো অনেক বড় কোম্পানি হয়ে গেছে, আর বিজনেসও খুব রমরমিয়ে চলছে।
এই সমস্ত কিছুই ম্যাডামের পরিশ্রম আর সবার সঙ্গে ভালো ব্যবহারের কারণে সম্ভব হয়েছে। সত্যিই ম্যাডাম এই কোম্পানিকে মাটি থেকে উঠিয়ে আকাশে পৌঁছে দিয়েছেন। তিনি এমন এমন আইডিয়া দিয়েছেন যে আমাদের শত্রুরাও সকলেই পিছনে সরে যেতে বাধ্য হয়, আর আমরা বড় বড় কন্ট্রাক্ট পেতে থাকি। ম্যাডাম এমন গেম খেলতো যে কন্ট্রাক্ট হেঁটে হেঁটে আমাদের কাছে আসতো। আমি ভাবতেই পারছিলাম না যে সত্যি এই সব কিছু হয়েছে। যাই হোক, আমার বউ নিজের প্রথম চ্যালেঞ্জ জিতে গেছে। এরপরে আমি বাড়ির দিকে রওনা হলাম। যখন আমি বাড়ির বাইরে পৌঁছালাম তখন আরও বেশি অবাক হয়ে গেলাম, কেননা বাড়িকে তো মহলের মতো সাজিয়ে নিয়েছিল, তার লুক বদলে দিয়েছিল। আমি তো আরও অবাক হয়ে গেলাম যে যে জায়গাতে আমার পুরনো গাড়ি রাখা থাকতো সেখানে আজকে একটা অন্য গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কয়েক মাস আগেই শোরুম থেকে নিয়ে আসা হয়েছে। এই সব দেখে আমি হতবাক হয়ে গেলাম, কেননা আমার বউ নিজের দ্বিতীয় চ্যালেঞ্জও পূরণ করে ফেলেছে। কিন্তু তারপরেও আজকে আমি জিততাম, কেননা ও তৃতীয় চ্যালেঞ্জ কখনোই সফল হতে পারবে না। ও আমাকে ছাড়া বাচ্চা কিভাবে জন্ম দিতে পারবে? রাগের বশে যদি আপনি কোনো অসম্ভব চ্যালেঞ্জও করেন তাহলে সেটা জেতা আপনার জন্য অসম্ভব। কিন্তু আমার বউ তো আমাকে খোলামেলা চ্যালেঞ্জ করেছিল। সবচেয়ে হাসি আমার এই জিনিসটা নিয়েই হচ্ছিল যে ও বলেছিল যে আমাকে ছাড়াই ও বাচ্চাও জন্ম দিতে পারবে। আমাকে ছাড়া বাচ্চা জন্ম দিতে হলে নিশ্চিত ওকে আমাকে ধোঁকা দিতে হবে, আর যদি ও আমাকে ধোঁকা দেয় তাহলে তো এমনিতেও আজকে আমি ওকে ছেড়ে দেব। কেননা কোনো পুরুষই এই জিনিসটা সহ্য করতে পারবে না যে তার অনুপস্থিতিতে তার বউ অন্য কারোর সাথে এইসব কিছু করেছে। আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম তখন ঘরের ভেতরটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু সামনের দৃশ্য দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমার তো মনে হয়েছিল যে আমার বউ ঘরে একলা বসে থাকবে, আর আমি যাওয়ার সাথে সাথেই বলবে যে তোমার বাড়ি আর ব্যবসা তো আমি সামলে নিয়েছি, কিন্তু তোমাকে ছাড়া বাচ্চা জন্ম দিতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। কিংবা আমাকে দেখেই ওর মাথা নিচু হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম আমার বউয়ের কোলে খুব সুন্দর দেখে একটা বাচ্চা বসেছিল, যাকে দেখে আমি বুঝতে পারলাম যে সে মেয়ে, কেননা সেই বাচ্চাটার মাথায় খুব সুন্দর দেখে একটা হেয়ার বেল ছিল। আমি অবাক হয়ে এটাই দেখছিলাম। তখনই আমাদের চাকরানি আর একটা বাচ্চাকে কোলে করে নিয়ে এলো, যে ছেলেদের কাপড় পরেছিল। এর মানে হলো আমার বউয়ের যমজ বাচ্চা হয়েছিল। কিন্তু এটা কিভাবে হতে পারে? যখন আমার বউ আমাকে দেখলো তখন সে হতবাক হয়ে গেল। আমি ওকে বললাম, এসব কি হচ্ছে? ও বলল, এসে গেছো তুমি? আমি তো শুনেছিলাম তুমি অফিসে গিয়েছো। আমি খবর পেয়ে গেছি, কেননা সেখানে সবাই আমার লোক। আমি সেখানকার প্রতি মুহূর্তের খবর পেতে থাকি। এদিকে এসো, নিজের বাচ্চাদের দেখবে না? আমি রাগের চোটে নীল হয়ে গেলাম আর বললাম, কার বাচ্চা? কোথাকার বাচ্চা? তুমি আমাকে 2 বছরের জন্য এখান থেকে বের করে দিয়েছিলে, যাতে তুমি এখানে অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করতে পারো, আর হয়তো তার সন্তানের জন্ম দিয়ে বসেছো। কিন্তু এখন আমাকে বলছো এগুলো আমার বাচ্চা? এরা আমার বাচ্চা কিভাবে হতে পারে? আমি তোমাকে 2 বছর অবধি দেখিও নি। লজ্জা করে না এত বড় মিথ্যা কথা বলতে? তোমার কি মনে হয়েছিল যে এদের দেখে আমি আমার বাচ্চা বলে মেনে নেব? একদমই না। আমার বউ বলল, তোমার বিশ্বাস না হলে তুমি ডিএনএ টেস্ট করাতে পারো। আমি বললাম, আমি কোনো টেস্টের উপরে বিশ্বাস করি না। আজকাল টাকা দিয়ে সব কিছুই কেনা যেতে পারে, তুমি যে কাউকেই কিনে নিতে পারো। তোমার কাছে অনেক টাকা আছে, কিন্তু এই বাচ্চা আমার না, আর আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমার অবর্তমানে তুমি অন্য কারোর সাথে নিজের মুখ কালো করে নিয়েছো, তার বাচ্চাও জন্ম দিয়ে দিয়েছো, আর এখন আমাকে এই বাচ্চাদের নিজের করে নিতে বলছো? আমার বউ বলল, ততটাই বলবে যতটা তুমি সহ্য করতে পারবে। সেই সমস্ত শব্দই বলবে যার কারণে তুমি পরে লজ্জায় না পড়ো। ও এত আত্মবিশ্বাস নিয়ে কিভাবে এই কথা বলতে পারে? কেন মানবো আমি কোনো রিপোর্টকে, যেটা হতেই পারে না? ও আইভিএফ করানি তো, যার দ্বারা ও পুরুষ ছাড়াই বাচ্চার জন্ম দিয়েছে, আর অন্য কারো শুক্রাণু নিজের ভেতরে নিয়ে মা হয়ে গেছে। ওর চোখে এত অহংকার ছিল, আর এখনও মাথা উঁচু করেছিল। তাহলে কি সত্যিও জিতে গেছে? কিন্তু এই কথাটা আমি কিভাবে মানতে পারি যে এই বাচ্চা আমার? আমি ওকে বললাম, এরকম হতেই পারে না। তারপরে ও আমাকে বলল যে আমার কাছে একটা প্রমাণ আছে, যেটা দেখলেই তুমি বিশ্বাস করবে যে এই বাচ্চা তোমার। কিন্তু তারপরে তুমি আমার সঙ্গে নজর মিলানোর যোগ্যও থাকবে না। তাই সেই প্রমাণ দেখার আগেই এই বাচ্চাদেরকে নিজের করে নাও, যাতে তোমারও সম্মান থেকে যায় আর আমারও। আমার পুরা বিশ্বাস ছিল যে
আমার বউ হাওয়ায় তীর চালাচ্ছে, এই কারণে আমি ওর কথা বিশ্বাস করিনি আর বললাম দেখিয়েই দাও প্রমাণ আমাকে, আমি ভয় পাই না। যখন আমি 2 বছর থেকে তোমার মুখ অবধি দেখিনি তাহলে বাচ্চার প্রশ্নই আসে না। আমার বউ বাচ্চা চাকরানিকে দিল আর বলল ওদেরকে ঘুম পাড়িয়ে দাও। এখন শুধু আমি আর আমার বউই ছিলাম। আমার বউ কাছে এলো আর আমার সামনে নিজের হাত মুঠো করে ধরে বলল, এর মধ্যে সেই প্রমাণ আছে। আমি অবাক ছিলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল যে ওর কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু যখন ও নিজের মুখ খুলল তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, কেননা তার ভেতরে যে জিনিস ছিল সেটা এই জিনিসের প্রমাণ দিচ্ছিল যে এই বাচ্চা আমারই। তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার প্রেমিকা, তনবি নাম আমার। আমি আমার বউয়ের থেকে দূরে সরে গেলাম, যেন আমার বউ নয় বরং আমার বউয়ের আত্মা। কেননা এই তনবির মতো কিভাবে কথা বলছিল, তনবির গলার আওয়াজ ওর মুখ থেকে কিভাবে বের করতে পারে। আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল আর ওর হাতে সেই আংটি ছিল যেটা আমি গিফট হিসাবে দিয়েছিলাম, আর সেটা আমার বিয়ের আংটি ছিল। এর মানে হলো আমার বউই তনবি ছিল। ও বেশ বদলে আমার কাছে আসতো। আমার বউ হাসতে লাগলো আর তারপরে বলল, আমি শ্যামলা রঙের মেয়ে ছিলাম। ফর্সা হওয়া আমার জন্য খুব একটা অসুবিধাজনক না, আর কোনো পাহাড়ির মতো ভেষ ধরা কি এমন মুশকিল। লোক তো মেকআপ দিয়ে নিজের মুখের উপরে পুড়ে যাওয়া চিহ্ন লুকিয়ে নেয়, এই ভেষ ধরাও কোনো কঠিন কাজ নয়। তুমি আমার জালে ফেসে গেছিলে। এমনিতেও আমি কখনোই তোমাকে আমার পুরো চেহারা দেখাইনি। আমি দুধওয়ালি হয়ে এখান থেকে 1.5 ঘন্টা গাড়িতে করে পাহাড়ি এলাকায় তোমার কাছে যেতাম, আর তুমি যে মেয়ের শরীরের ফায়দা উঠিয়েছিলে সেটা তোমার নিজের বউ ছিল। তুমি একটা জঘন্য মানুষ যে আমার অনুপস্থিতিতে আমার সঙ্গে ধোঁকা করেছিল, আর এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমি আমার বউয়ের পায়ের কাছে বসে গেলাম আর ওর কাছে ক্ষমা চাইতে লাগলাম। আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না, সমস্ত ব্যবসায়ী ওর হাতে ছিল, আর এই 2জন বাচ্চা আমারই ছিল। আমি খুব করে ক্ষমা চাইতে লাগলাম যে আমাকে ক্ষমা করে দাও, তুমি সত্যিই জিতে গেছো, আমি হেরে গেছি। আমি তোমার অহংকার ভাঙতে চাইতাম, কিন্তু এখন আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমি কারো সাথে কোনো খারাপ তো করিনি, যা করেছি তোমার সাথেই করেছি। ক্ষমা করে দাও আমাকে। তোমাকে আমার বাচ্চাদের দিব্যি, আমি ওদেরকে কোলে নিতে চাই। তোমার সাথে নিজের সারা জীবন কাটাতে চাই। আমার বউ 14 দিন অবধি আমাকে খুব জ্বালিয়েছিল, নিজেও আমার সাথে কথা বলছিল না আর বাচ্চাদেরকেও আমাকে দেখতেও দিচ্ছিল না। আমি বারবার ক্ষমা চাইতে থাকতাম। ও বলতো যে তুমি কত সুন্দর ভালোবাসার কথা বলতে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমার তো বিয়েও হয়নি। কিছুদিন পরে ও আমাকে ক্ষমা করে দিল, আর আমি আমার বাচ্চাদেরকে কোলেও নিলাম, আর আজ আমি আমার বউয়ের সঙ্গেই থাকি। আমাদের মতো পুরুষের সাথে এটাই হওয়া উচিত ছিল, যে মেয়েদেরকে খুব বোকা গাধা মনে করত। কিন্তু মেয়েরা কখনোই বোকা গাধা আর দুর্বল হয় না। মেয়েদেরকে হারানো কারো পক্ষেই সম্ভব না। আমি এই জিনিসটা মেনে নিয়েছি। এদেরকে কথায় হারানো খুব মুশকিল, আর মেয়েদের সঙ্গে জীবনে কখনো চ্যালেঞ্জ করা উচিত না। ও সত্যিই আমার সাথে এরকম খতরনাক খেলা খেলেছিল। আমি আজও বুঝতে পারতাম না ও কিভাবে পাহাড়ি মেয়েদের মতো বেশ বদলে এসেছিল। এখন আপনারাই বলুন, আপনারাও কি মেয়েদেরকে দুর্বল আর বোকা মনে করেন? যদি মনে করে থাকেন তাহলে আমার মতো ভুল করবেন। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।